দর্শক আপনাদের স্বাগত ফিনটক উইথ জেবুন্নেসা আলো শোতে। কারেন্ট বিলটা দিও। নিও হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। আমি আজকে আলোচনা করব ইসলামী ব্যাংকের লভ্যাংশ ঘোষণা নিয়ে। আপনারা জানেন যে ইসলামী ব্যাংক ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টেড কোম্পানি, বাংলাদেশের সবচাইতে লার্জেস্ট প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক ইসলামী ব্যাংক। সেই ব্যাংকটি বাংলাদেশের বিভিন্ন ইন্ডিকেটরে তারা সবচাইতে বড় ব্যাংক, তাদের সবচাইতে বড় নেটওয়ার্ক, ব্রাঞ্চ নেটওয়ার্ক সারা দেশে, তারা সবচাইতে হাইয়েস্ট প্রফিট মেকিং ব্যাংক এবং সবচাইতে বেশি ভালো স্ট্যান্ডার্ড মেনটেন করা ব্যাংক, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, এবং তার সবচাইতে বড় ডিপোজিট বুক, সবচাইতে বড় লোন বুক ইত্যাদি সকল কিছু ইন্ডিকেটরে ইসলামী ব্যাংক সবচাইতে বেস্ট ব্যাংক, বেস্ট প্র্যাকটিস ব্যাংক বাংলাদেশের ছিল। সেই ব্যাংকটি 2024 সালে এসে গত 32 বছরের মধ্যে প্রথম ডিভিডেন্ড দিতে পারেনি। তার কারণ হলো ব্যাংকটি প্রফিট করতে পারেনি। তো এই যে কেন প্রফিট করতে পারলো না এবং কেন ডিভিডেন্ড দিতে পারলো না, কিভাবে একটি সবচাইতে ভালো ব্যাংক এরকম খারাপ অবস্থায় আসলো, সেটি আজকে আমরা আসলে আলোচনা করব। তো এই ব্যাংকটি আমরা জানি যে এই ব্যাংকটি প্রতিষ্ঠা হয়েছে 1983-তে, এরপর 1986 এবং 87 অর্থাৎ এর শুরুর দিকের 2 বছর তারা ডিভিডেন্ড দিতে পারেনি। এরপর সর্বশেষ 1992-তে তারা ডিভিডেন্ড দিতে পারেনি। এরপর কিন্তু ব্যাংকটি শুধু সাফল্যই দেখেছে, বাট এর সাফল্যের ব্রেকটা আমরা দেখেছি 2017 সাল থেকে। 2017 সালে যখন এই ব্যাংকটিকে টেক ওভার করে নেওয়া হলো, ফোর্সফুলি টেক ওভার করে নিল চিটাগাং বেসড যে বিজনেস গ্রুপ এসালম গ্রুপ, যেটি আমরা সবাই জানি যে ইসলামী ব্যাংক কিভাবে এই ব্যাংকটির বোর্ড রিমুভ করা হলো, ফোর্সফুলি তাদের শেয়ারগুলো নিয়ে নেওয়া হলো। এবং এসালম গ্রুপ তখন আমরা দেখেছি বিভিন্ন ছোট ছোট কোম্পানি, বিভিন্ন নতুন কোম্পানি, শুধু নামে যেই কোম্পানিগুলোর কোনো ব্যবসা বা কোনো কিছু ছিল না, একই দিনে এরকম অনেকগুলো কোম্পানি একটি অফিস রুমের অ্যাড্রেস দিয়ে এরকম অনেকগুলো কোম্পানি দিয়ে কিন্তু আমরা দেখেছি যে ইসলামী ব্যাংকের শেয়ার কেনা হয়েছে। এবং তখন কিন্তু এই যে কারা শেয়ার কিনছে এবং এই টাকা কোথা থেকে আসছে, সেই প্রশ্ন বাংলাদেশের যতগুলো রেগুলেটরি বডি আছে, ওয়াচ বডি আছে, কেউই তখন কোনো প্রশ্ন তোলেনি। এবং সকলের নাকের ডগায় আমরা দেখেছি ইসলামী ব্যাংকে কিভাবে দখল করে নেওয়া হয়েছে। এরপর আমরা দেখি যে আস্তে আস্তে ব্যাংকটির হেলথ খারাপ হতে শুরু করে। তার কারণ আমরা যখন 2024 সালে রেজিম চেঞ্জ হলো, এরপর কিন্তু এই ব্যাংকটির বোর্ড রিকনস্ট্রাক্ট করা হলো, আগের বোর্ড রিমুভ করে দেওয়া হলো, এসালমের সকল শেয়ার সিজ করে নেওয়া হলো। তারপরে আসলে আমরা ব্যাংকটির রিয়েল হেলথ দেখতে শুরু করলাম। তো আমরা দেখি 2024 সালে এই ব্যাংকটি আসলে তার যে প্রিভিয়াস যে করাপশনের কারণে ব্যাংকটি প্রায় 70,000 কোটি টাকা প্রভিশন শর্টফলে পড়েছে। তো যে কারণে এই ব্যাংকটি ডিভিডেন্ড দিতে পারেনি। তো এই প্রভিশন শর্টফল থাকার কারণে কেন ডিভিডেন্ড দিতে পারেনি সেটি যদি আমরা একটু ব্যাখ্যা করি, যে ব্যাংকিং অ্যাকাউন্টিং যে সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী একটি ব্যাংক তার যে ডিফল্ট লোন অর্থাৎ ডিপোজিটের টাকা যেটা তারা লোন দিয়েছে, সেই লোনটা যদি আর ফেরত না আসে তাহলে তো সে ডিপোজিটারকে টাকা ব্যাক দিতে পারবে না। তো সে কারণে একটা অ্যাকাউন্টিং প্র্যাকটিস হলো যে ওই ব্যাংকের যেই লোন ডিফল্ট হয়েছে এবং ডিফল্ট রিস্ক আছে, সেইগুলোর অ্যাগেনস্টে তাকে একটি টাকা, এটি খরচ, ওই ব্যাংকের এক্সপেন্স হিসেবে ধরা হয়, একটি অ্যামাউন্ট তাকে এটা রেগুলেটর সেট করে দেওয়া আছে যে যেটি ব্যাড লোন হয় সেটি 100% যেই পরিমাণ লোনটা ব্যাড হয়ে গেল সেই পরিমাণই তাকে একটা অ্যামাউন্ট আলাদা সংরক্ষণ করতে হবে। এবং যদি সেটা ব্যাড লোনের আগের স্টেজে থাকে সেটার জন্য একটা অ্যামাউন্ট আছে যে কত পার্সেন্টেজ ওই লোনের তাকে আলাদা রাখতে হবে। তো সেই যে আলাদা করে টাকাটা রাখা হয়, যেহেতু ডিপোজিটারের টাকা সেই লোনে দেওয়া হয়েছে, সেই লোনটি আর ফেরত আসছে না বা খারাপ হয়ে গেছে, এই যে লোন লস, এই লসটার ফিউচার রিস্ক কনসিকুয়েন্সকে চিন্তা করে এই ব্যাংকিং প্র্যাকটিস বা ব্যাংকিং রেগুলেশন অনুযায়ী একটি অংশ রাখা হয়, সেটাকে আসলে প্রভিশন বলা হয়। এই যে অ্যামাউন্টটা রাখা হচ্ছে সেটি কোথা থেকে রাখা হয়, সেটি রাখা হয় ওই ব্যাংক ওই বছরে যেই প্রফিট করবে, সেই প্রথমে তার যেহেতু প্রভিশন একটি খরচ, তার যে এক্সপেন্স যে স্টেটমেন্ট সেখানকার একটি কম্পোনেন্ট। তো এই ব্যাংকটিকে প্রথমে প্রফিট যে সে ওই বছরে যে ব্যবসা করে যে প্রফিট করলো, সে আগে তাকে এই খরচটির জন্য টাকা রাখতে হবে, এরপর সে প্রফিট ডিক্লেয়ার করতে পারবে। অর্থাৎ যেই টাকাটা
সে আয় করলো সেখান থেকে সে প্রভিশন রাখতে হবে। আগে তার যেই পরিমাণ লোন লস হয়েছে এবং যেগুলোর আরও যেসব লস হওয়ার রিস্ক আছে এবং আরও কিছু জেনারেল প্রভিশন তাকে রাখতে হয়, সব কিছু মিলে তাকে ওই প্রফিট থেকে রাখতে হয়। কিন্তু ওই ব্যাংক যদি প্রফিট না করে বা যে পরিমাণ তার রিকোয়ারমেন্ট আসলো, যদি তার হাই ডিফল্ট লোন হয় তার প্রভিশন রিকোয়ারমেন্টও কিন্তু বেড়ে যাবে। তো যখন যেই প্রভিশন রিকোয়ারমেন্ট তার হলো সেই পরিমাণ যদি তার প্রফিট থেকে নেওয়া সম্ভব না হয় তাহলে কিন্তু ব্যাংকটি তার ক্যাপিটাল থেকে তাকে রাখতে হবে। এবং যখন ক্যাপিটাল থেকেও রাখতে পারবে না, অর্থাৎ ক্যাপিটালও সেটি দিতে পারছে না, ওই পরিমাণ টাকা নেই, তখন কিন্তু ওই ব্যাংকটি ক্যাপিটাল শর্টফলে পড়ে যাচ্ছে এবং ওই ব্যাংকটি তখন ডিভিডেন্ড দিতে পারবে না। তো আমরা দেখি যে এই ব্যাংকটি, যেই ব্যাংকটি 2023 সালেও দেখেছি আমরা যে 635 কোটি টাকা প্রফিট করেছে, 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, এবং তার আগের হিস্ট্রিতে যদি দেখি যে সবচাইতে হাইস্ট প্রফিট মেকিং ব্যাংক এবং সবচাইতে হাইলি লিকুইড ব্যাংক, মানে সবচাইতে বেশি লিকুইডিটি এই ব্যাংকের ছিল, সেই ব্যাংকটি 2024 সালে এসে প্রথমবারের মতো তারা প্রভিশন শর্টফলে পড়ল 70,000 কোটি টাকা। 70,000 কোটি টাকা প্রভিশন শর্টফল মানে হলো এই টাকাটা সে প্রফিট থেকেও দিতে পারছে না, ইভেন তার ক্যাপিটাল থেকেও দেওয়ার ক্যাপাসিটি নাই, যে কারণে সে শর্টফলটা আছে। এই শর্টফলটা আবার বাংলাদেশ ব্যাংক তাকে এটাকে বলা হয় যে ডেফারেল সুবিধা, অর্থাৎ এই বছরে যেহেতু তার রাখার ক্যাপাসিটি নেই, তাকে কয়েক বছর ধরে যেন সেটা রাখতে পারে সেরকম একটি তাকে ফ্যাসিলিটি দেয়া হয়েছে, সেটাকে আমরা বলি প্রভিশন ডেফারেল। সেটি বাংলাদেশ ব্যাংক রেগুলেটর হিসেবে চাইলে দিতে পারে, তো সেই হিসেবে তাকে সেই ফ্যাসিলিটিসটা দেয়া হয়েছে। এই সুবিধাটি নিয়ে এই ব্যাংকটি 2024 সালে প্রফিট দেখিয়েছে 108 কোটি টাকা, যেটি 2023 সালে ছিল 635 কোটি টাকা। এই যে 108 কোটি টাকা প্রফিট দেখাচ্ছে, এটি কিন্তু আসলে প্রফিট নয়, এটি রিয়েলি যদি তাকে এই ব্যাংকিং নর্মস অ্যাকাউন্টিং মেনটেন করতো তাহলে কিন্তু এই 70,000 কোটি টাকার মতো বা একটা ফিগার, এত বড় একটি ফিগার আমরা এই ব্যাংকের লস দেখতাম। বাট ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের এই রেগুলেটরি ফ্যাসিলিটি নিয়ে বা ডেফারেল ফ্যাসিলিটি নিয়ে সে এই 108 কোটি টাকা একটি আর্টিফিশিয়াল প্রফিট দেখিয়েছে। তার এখন বাংলাদেশ ব্যাংক কেন এই সুবিধাটি দিয়েছে? বাংলাদেশ ব্যাংক দুটি কন্ডিশনে দিয়েছে। একটি হলো তুমি 108 কোটি টাকা প্রফিট দেখাতে পারবে বাট ডিভিডেন্ড দিতে পারবে না, কারণ তার তো আসলে প্রফিটই হয়নি, এটা তো আর্টিফিশিয়াল প্রফিট, এবং একই সাথে তাকে এটা ডিসক্লোজ করতে হবে যে তার 70,000 কোটি টাকা প্রভিশন শর্টফল আছে। বাট স্টিল তাকে যে ব্যালেন্স শিটে তাকে 108 কোটি টাকা প্রফিট দেখাতে দিচ্ছে আর্টিফিশিয়াল হলেও, তার কারণ হচ্ছে তার ইন্টারন্যাশনাল যে বিজনেস সেটার একটা ইম্প্যাক্ট আছে। যদি এই ব্যালেন্স শিটে এই ব্যাংকটি, যেটি হাইস্ট প্রফিট মেকিং ব্যাংক 1 বছর আগেও ছিল, সেই ব্যাংকটি যখন হঠাৎ করে এই যে 70,000 কোটি টাকা হোক বা 60,000 কোটি টাকা হোক, মানে এই প্রভিশনটা যদি তাকে মেনটেন করতে হতো তাহলে তো এই পরিমাণ লস দেখাতে হতো। তো এই ব্যালেন্স শিটে যদি এই পরিমাণ লস দেখায় তখন কিন্তু ফরেন ব্যাংকগুলোর সঙ্গে তার এক্সপোর্ট ইম্পোর্ট এবং বিভিন্ন বড়োয়িং যে কানেকশনগুলো আছে, তারা কিন্তু ফরেন লেন্ডাররা কিন্তু তখন এই ব্যাংকের সঙ্গে সম্পর্ক রাখবে না বা তাদের কনফিডেন্স লো হয়ে যাবে। এই ধরনের বিভিন্ন ফরেন বিজনেসগুলো ইম্প্যাক্টেড হবে। এই বিবেচনায় ব্যাংকটির ব্যালেন্স শিটকে আসলে ক্লিন দেখানোর জন্য বা একটু ভালো দেখানোর জন্য এই ফ্যাসিলিটিসটা দেওয়া হয়েছে। তাহলে আসলে ব্যাংকের অবস্থা কি সেটা আমরা এখন জানলাম। এখন এই যে 70,000 কোটি টাকা তার প্রভিশন শর্টফল হলো, সেটা কেন হলো? তার কারণ ওই যে প্রথমে যেটা বললাম যে তার যদি ডিফল্ট লোন বেড়ে যায় তাহলে তার প্রভিশন রিকোয়ারমেন্টটাও বেড়ে যাবে। তো আমরা যদি দেখি তার ডিফল্ট লোন কী পরিমাণ বেড়েছে, 2023 সালে এই ব্যাংকের ডিফল্ট লোন দেখিয়েছিল মাত্র 4%, মানে 4%-এর একটু বেশি। সেটি 2024 সালে সেটি 40% হয়েছে। তাও এই 40% কিন্তু আমরা দেখছি যে এই ব্যাংক যেটা আমরা দেখেছি 2024 সালের রেজিম চেঞ্জের পর এই বোর্ড ভেঙে দেওয়ার পর নতুন যে বোর্ড গঠন করা হয়েছে তারা কয়েকটি অডিট করেছে এই ব্যাংকের রিয়েল হেলথ জানার জন্য। সেখানে আসলে এই 40% ডিফল্ট লোন, আসলে রিয়েল যে ডিফল্ট লোন সেটি পাওয়া গেছে। এবং এই 40% ডিফল্ট লোনের কারণে এই যে এটা প্রায় 10 গুণ যে তার 1 বছরে বেড়ে গেল, সেটির কারণে তার এই প্রভিশন রিকোয়ারমেন্ট বেড়ে গেল। এবং এই যে কেন এত ডিফল্ট লোন হলো, তার কারণ আমরা আসলে এর আগেও জেনেছি যে এই ব্যাংকে 82% শেয়ার
একটি গ্রুপের কাছে অর্থাৎ এসালম গ্রুপের কাছে রয়েছে। তো এবং এই এসালম গ্রুপ আমরা জানি যে ব্যাংকের যে বিভিন্ন অডিট থেকে আমরা জেনেছি 1 লাখ কোটি টাকার উপরের লোন আসলে একটি গ্রুপের কাছে গেছে। এবং এই ব্যাংকের প্রায় মানে যে টোটাল যে লোন বুক তার 80%ই গিয়েছে বিভিন্ন ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি। যেটি ইনডিরেক্টলি সেগুলো কিন্তু অনেক সময় ডকুমেন্ট দিয়ে প্রমাণও করা সম্ভব না। তো এরকম বেনামে বিভিন্নভাবে এই টাকাগুলো একটি গ্রুপের কাছে গিয়েছে এবং সেই গ্রুপের মালিক এখন বাইরে পলাতক অবস্থায় রয়েছে, দেশে নেই এবং ব্যাংক সেই লোনগুলো রিকভার করতে পারছে না, যে কারণে আসলে এই ব্যাংকের ডিফল্ট লোন চিত্র আমরা দেখছি এই পর্যায়ে চলে গেছে। এখন এই যে লভ্যাংশ দিতে পারলো না তার কি আসলে কি ইম্প্যাক্ট থাকবে? এখন ব্যাংক যেটি বলছে যে এই ব্যাংকের যেহেতু 82%ই একটি গ্রুপের কাছে আছে এবং পাবলিকের কাছে আমরা যদি ঢাকা স্টক এক্সচেঞ্জের যেই ডেটা সেখানে যদি দেখি যে পাবলিকের কাছে আছে মাত্র নিয়ারলি 7% শেয়ার পাবলিকের কাছে আছে। তো সে কারণে তারা বলছে যে এটি যদি ডিভিডেন্ড দেয়া নাও হয় তাহলে ডিভিডেন্ড না দিলেও, তারা তো ডিভিডেন্ড দেয়নি, ডিভিডেন্ড না দিলেও আসলে শেয়ার হোল্ডার জেনারেল পাবলিকের তেমন কোনো ইম্প্যাক্ট হবে না, কারণ জেনারেল পাবলিকের কাছে খুব অল্প শেয়ার আছে। এটার সুবিধাভোগী শুধুমাত্র ডিভিডেন্ড দেয়া হলে সুবিধাভোগী আসলে একটি গ্রুপই হতো। তো সেই শেয়ারগুলো তো এখন সরকারের কাছে রয়েছে, যেহেতু আমরা দেখেছি এই শেয়ারগুলো সিজ করা হয়েছে। এবং আমরা যদি দেখি এর আগের ডিভিডেন্ডের 2023 সালে এই ব্যাংকটি ক্রাইসিস কিন্তু মানে প্রথম রিভিল হওয়া শুরু হয় 2023 সালে, যখন এই ব্যাংকটি আমরা দেখেছি যে সিভিয়ার লিকুইডিটি ক্রাইসিসে ছিল। তারা যে বেসিক রিকোয়ারমেন্ট যেই অ্যাকাউন্টগুলোতে মেনটেন করা, যেমন ক্যাশ রিজার্ভ রেশিও CRR যেটাকে বলি, একটি ব্যাংকের একেবারে বেসিক রিকোয়ারমেন্ট যে ক্যাশ রিজার্ভ রেশিও হলো একটি অ্যামাউন্ট, যেই অ্যামাউন্টটি ডিপোজিটের একটি সার্টেইন অ্যামাউন্ট যেটি বাংলাদেশ ব্যাংকে তাকে গচ্ছিত রাখতে হয়। কোনো কারণে যদি ডিপোজিটার প্যানিক উজ্জ্বল হয়, একসাথে অনেক বেশি ডিপোজিট উজ্জ্বলের প্রেশার হয়, সেটি একটি সেফগার্ড হিসেবে ওই টাকাটা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সকল ব্যাংকে প্রতিদিন একটা নির্দিষ্ট পার্সেন্টেজ বেসিসে তাকে মেনটেন করতে হয়। তো এটা একটা ব্যাংকের হেলথের একটি প্রাইমারি ইন্ডিকেটর। সে যদি এটা মেনটেন করতে ফেল করে তাহলে তাকে কিন্তু ফাইন্যান্সিয়াল পেনাল্টি ফেস করতে হয়। তো এই ব্যাংকটি আমরা দেখেছি 2023 সাল থেকে সিভিয়ার লিকুইডিটি ক্রাইসিসে ছিল, যে কারণে সে CRR মেনটেন করতে পারেনি। ইভেন তার যে প্রিন্সিপাল অ্যাকাউন্ট, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ব্যাংকগুলো একটি অ্যাকাউন্ট মেনটেন করে, প্রিন্সিপাল অ্যাকাউন্ট, যেটার মাধ্যমে তার চেক ক্লিয়ারিং হয়। অর্থাৎ সে যখন কাউকে চেক দেয় টাকা দেওয়ার জন্য, সেই চেকটি কিন্তু সেটেল হয় থ্রু বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে। ওই প্রিন্সিপাল অ্যাকাউন্টে ওই ব্যাংকের যে টাকাটা থাকে সেই টাকাটা দিয়ে আসলে এই চেকটি সেটেল করা হয়। কিন্তু ওই অ্যাকাউন্টে যদি টাকা না থাকে তাহলে কিন্তু বাংলাদেশ ব্যাংক সেটেল করতে পারে না। তো ওই অ্যাকাউন্টটি নেগেটিভ হওয়ার কোনো অপশন নাই। কিন্তু 2023 সালে আমরা দেখেছি যে ইসলামী ব্যাংকের অনেক চেক সেটেলমেন্ট করতে পারেনি, ফেল করেছে, কারণ ওই প্রিন্সিপাল অ্যাকাউন্টেও তার ওই বেসিক যে রিকোয়ারমেন্ট সেখানেও সে টাকা নেগেটিভ ব্যালেন্স ছিল। তখন আমরা দেখেছি যে বাংলাদেশ ব্যাংক অটোমেটিক টাকা ক্রিয়েট করে, টাকা জেনারেট করে ওই চেকগুলো সেটেল করেছিল এবং ওই যেই টাকাটা জেনারেট করে টাকা সেটেল করেছিল, চেকগুলো সেটেল করেছিল, সেই পরিমাণ অ্যামাউন্ট তারা ফোর্স লোন ক্রিয়েট করেছিল এই ইসলামী ব্যাংকের অ্যাগেনস্টে। তাহলে লিকুইডিটির কত খারাপ অবস্থা ছিল সেই সময়ও, সেই 2023 সালেও এই ব্যাংকটি 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ এবং বাংলাদেশ ব্যাংকই সেটি অ্যালাউ করেছিল যে সে 10% ক্যাশ ডিভিডেন্ড দিতে পারবে। তার এরকম ক্যাশ ক্রাইসিস থাকা অবস্থায়ও 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। এবং এই 10% ক্যাশ ডিভিডেন্ড আসলে বেনিফিশিয়ারি এই 8 to 2%, অর্থাৎ মেজর যে বেনিফিশিয়ারি সেটি ছিল এসালম গ্রুপ। এবং এই যে 2024 সালে যে সে ডিভিডেন্ড দিতে পারলো না, সেটি কিন্তু বাংলাদেশ ব্যাংকের ইনস্ট্রাকশনে, যে বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার নতুন করে দিয়েছে যে যেই ব্যাংকগুলো প্রভিশন শর্টফলে থাকবে, আমরা আগের প্র্যাকটিসে দেখেছিলাম অনেক ব্যাংকই প্রভিশন শর্টফল থাকা সত্ত্বেও ডিভিডেন্ড দিয়েছিল। কিভাবে দিয়েছিল? তারা প্রভিশন মেনটেন করার জন্য বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে 3 বছর 4 বছর সময় নিয়েছিল, অর্থাৎ প্রভিশন ডিফারেল ফ্যাসিলিটিস নিয়ে তারা কিন্তু ডিভিডেন্ড দিত। তাতে যেটা হতো যে ব্যাংকের প্রফিট না থাকা সত্ত্বেও ব্যাংকের ডিরেক্টররা ডিভিডেন্ড নিয়ে যাচ্ছিল, ফলে ব্যাংকের হেলথ আরও খারাপ হয়ে যাচ্ছিল। তো সেই প্র্যাকটিস বন্ধ করতে বাংলাদেশ ব্যাংক যেটা করলো যে যারা প্রভিশন ডিফারেল নিবে, অর্থাৎ প্রভিশন মেনটেন করার মতো ক্যাপাসিটি নাই, তারা এই
ডেফারেল সুবিধা পাবে তার ব্যালেন্স শিট ক্লিন রাখার জন্য, যাতে তার ফরেন বিজনেসে ইম্প্যাক্ট না পড়ে, কিন্তু সে ডিভিডেন্ড দিতে পারবে না। সেই প্রেক্ষিতে কিন্তু বাংলাদেশ ব্যাংক এদের ডিভিডেন্ড দিতে দেয়নি এবং তারা আসলে রেগুলেটরি ব্যারিয়ারের কারণে এই বছর ডিভিডেন্ড দিতে পারেনি। এবং এই ডিভিডেন্ড দিতে না পারার কারণে এই ব্যাংকটি সর্বশেষ, আমি এর আগে বলেছি 1992 ইয়ারে, যখন 1992 সালে প্রথম তারা লাস্ট ডিভিডেন্ড দিতে পারেনি, এরপর 32 ইয়ার্সে এই প্রথম তারা ডিভিডেন্ড দিতে পারলো না। তো এই ব্যাংকটি তো ডিএসইতে যেহেতু লিস্টেড, ঢাকা স্টক এক্সচেঞ্জে, সেখানে এই যারা ভালো ডিভিডেন্ড অর্থাৎ 10% থেকে 10% উপরে ডিভিডেন্ড দিতে পারে তাদেরকে এ ক্যাটাগরি দেওয়া হয়, অর্থাৎ এটা একটি ভালো ক্যাটাগরির শেয়ার হিসেবে চিহ্নিত করা হয়। তো সেই ব্যাংকটি কিন্তু যেহেতু এই বছর নো ডিভিডেন্ড দিচ্ছে, তার মানে এই ব্যাংকের ক্যাটাগরিও চেঞ্জ হবে, অর্থাৎ ডিরেক্টলি এ ক্যাটাগরি থেকে সে জেড ক্যাটাগরিতে, জাঙ্ক শেয়ার আমরা যেটাকে বলি, সেটি পাবো। এবং এই শেয়ারের 10 টাকা ফেস ভ্যালু যদিও শেয়ারের, কিন্তু মার্কেটে এখন তার এখনও হাই প্রাইস রয়েছে, 40 টাকার উপরে রয়েছে। তো এটি হচ্ছে এই ব্যাংকের এখন মানে সার্বিক যে ফাইন্যান্সিয়াল হেলথ। তবে পজিটিভ দিক হলো, মানে এটা আমরা দেখি বিভিন্ন সময়ে যারা ডিপোজিটার তারা আমাদের প্রশ্ন করেন যে আসলে ইসলামী ব্যাংকের কি অবস্থা, ইসলামী ব্যাংকে টাকা রাখা যাবে কিনা। তো এটা কিন্তু আমরা দেখছি যে এই ব্যাংকটির হিউজ করাপশনের কারণে তার যে এখানে একটা মানে হোল ক্রিয়েট হয়েছে, সেই কারণে আসলে আমরা 24 সালে এরকম একটি ব্যালেন্স শিট দেখতে পাচ্ছি। কিন্তু পজিটিভ দিক হলো, যেহেতু ব্যাংকটির বোর্ড রিকনস্ট্রাক্ট করা হয়েছে, নতুন বোর্ড এসে তাদের বিভিন্ন ধরনের যে ইন্ডিকেটরগুলো নেগেটিভ ব্যালেন্সে ছিল সেগুলো কিন্তু অলরেডি এই বছর সারপ্লাসে চলে এসেছে। যেটা আমি আগে বলছিলাম, ওই যে প্রিন্সিপাল অ্যাকাউন্টে সে নেগেটিভ ব্যালেন্স ছিল, তারপর সিআরআর মেনটেন করতে পারছিল না, এইরকম যেই ইন্ডিকেটরগুলো সবগুলোই এখন সারপ্লাসে চলে আসছে। এবং বাংলাদেশ ব্যাংক থেকে তারা যে লিকুইডিটি সাপোর্ট নিয়েছিল সেগুলো পরিশোধ করে দিতে পেরেছে, এবং তারা এখন বাংলাদেশ ব্যাংক থেকে লিকুইডিটি সাপোর্ট নেওয়ার প্রয়োজন হচ্ছে না, কারণ তারা কাস্টমার কনফিডেন্স এখন রিগেইন করতে পেরেছে। আমরা যদি দেখি, ব্যাংকটি আমাদেরকে জানিয়েছে যে গত 6 মাসে এই ব্যাংকে 15,000 কোটি টাকা নতুন ডিপোজিট এসেছে। তো এই ব্যাংকটি যে, এর ফলে ব্যাংকটির যে একটা সিভিয়ার ক্যাশ ক্রাইসিস ছিল সেটি থেকে কিন্তু বেরিয়ে এসেছে, এবং তার ক্যাশ ফ্লো এখন আগের চাইতে অনেক ভালো হয়েছে। তার কারণ হলো ব্যাংকটি যেহেতু আগের মতো আর লেন্ডিং করছে না, লেন্ডিং স্লো করেছে, তারা ডিপোজিটের উপর অনেক বেশি গুরুত্ব দিচ্ছে, যে কারণে আমরা দেখছি যে এই ব্যাংকটি এখন যে লিকুইডিটি নিয়ে যে ক্রাইসিস ছিল সেটি এখন ইমপ্রুভ করছে। এখন তারা অন্যান্য হেলথ ইন্ডিকেটরগুলো আসলে ইমপ্রুভ করা নিয়ে কাজ করছে। বাসের টিকিটটা কেটে দিও নিও, হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। এই ছিল আজকে আলোচনার বিষয় দর্শক, ইসলামী ব্যাংক নিয়ে। আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।